ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। কি বলছে তারা? জানান, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনা ইলন মাস্কের স্টারলিংক। এক স্টারলিং দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে, ট্রাম্পের সঙ্গে, ইলন মাস্কের সঙ্গে। আর ডক্টর ইউনূসের এই বুদ্ধিমত্তায় স্টারলিংক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছেন নরেন্দ্র মোদী। আমরা যদি ইউনূস সরকারকে না আনতো তবেই তো যেতেন আপনারা, কারণ আপনাদের উত্তর থেকে মনে হয় না আপনাদের অঙ্গরাজ্য হারা ফেলেছেন। কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ। দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য। আমেরিকা সফরে জনাব নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যা যা অর্জন করতে চেয়েছিলেন সেটা আসলে অর্জিত হয়নি। ইনফ্যাক্ট এটা ভারতের মোদী নিজস্ব লোকও বলছেন। বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন এবং আমি মনে করি একসঙ্গে বিতর্কিত মন্তব্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাংলাদেশ নিয়ে মোদির ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার ঘটনা, হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে ডক্টর ইউনূসের নতুন অ্যাকশন এবং মোদির যুক্তরাষ্ট্র সফরের কারণে আওয়ামী লীগের কঠিন বিপদের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন সরকার প্রধান। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ফাঁকে এই সাক্ষাৎকার দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। প্রধান উপদেষ্টা দ্য ন্যাশনালকে বলেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। আর বলেন, সরকারের কাছে অপরাধের বিপুল পরিমাণ প্রমাণ রয়েছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত। জাতিসংঘ এটিকে নথিভুক্ত করেছে এবং তাদের কাছে শেখ হাসিনা, তার সরকার এবং ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের প্রচুর প্রমাণ। ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। কি বলছে তারা? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন করেছে, যা মানবতা বিরোধী অপরাধ। এই প্রতিবেদন দায়বদ্ধতা ও বিচারকে ত্বরান্বিত করবে। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তারা বলেন, জাতিসংঘের এই 105 পাতার প্রতিবেদনে বাংলাদেশে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের ভয়াবহ ও তীব্র মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য মানবাধিকার সংগঠন যেসব প্রতিবেদন দিয়েছিল সেগুলোর প্রতিধ্বনি রয়েছে এবং তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের বিস্তৃতি ঘটেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কিছু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য জাতিসংঘের সুপারিশগুলো অন্তর্বর্তী সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। Shotguns with pellets. You know, you have seen in the report we have made a very strong plea that shotguns with pellets are forbidden because the injuries that they produce are horrific. And I saw that myself. I went to one of the hospitals in Bangladesh when I visited, and I could talk to some of the survivors, and some of them will be disabled for their lives. এই প্রতিবেদনে আরও যেসব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক সুপারিশ করা হয়েছে সেগুলো সরকারের অনুসরণ করা উচিত। এসব সুপারিশের মধ্যে অন্য কিছু রয়েছে কিনা বা চলমান তদন্তে যথাযথ প্রক্রিয়া মেনে চলা, ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়া, বিচার ও নিরাপত্তা বিভাগ সংস্কার এবং জনপরিসরে কড়াকড়ি আরোপকারী কালো আইন বাতিল করা। তবে দীর্ঘমেয়াদী সত্য, বিচার, জবাবদিহি, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘের দল এবং অন্যান্য সংগঠনকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ জুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সংগঠিত দমন-পীড়ন ও সহিংসতা নথিবদ্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমরা একটি ভিডিও যাচাইয়ের সিরিজ বের করেছিলাম, যেখানে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রাণঘাতী ও সরাসরি প্রাণঘাতী নয় এমন বেআইনি বল প্রয়োগের নথিপত্র যুক্ত করা হয়েছিল। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টে সংঘটিত ভয়াবহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তর বুধবার একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে। এরপরই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংস্থা এ নিয়ে তাদের বিস্তারিত তথ্য তুলে ধরছেন। তাদের এই প্রতিবেদনে এমনটাই দেখা গেছে, শেখ হাসিনা গত 15 বছর কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছেন, যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিচারের জন্য যথেষ্ট বলেও মনে করা হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস জানান, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে, তবে অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সরকারি চাকুরিতে কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ডাক, আর গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। তারপর কেটে গেছে 6 মাসেরও বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গেল বছরের 8 সেপ্টেম্বর শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই এখন গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেবো এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। যেহেতু দলের ঘোষণাটা এসেছে যে দলটা এই মাসেই হবে, তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয় তো এই মাসেই হবে, হয়তো খুব আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে। শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন, এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য। তার জায়গা থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। এই কথাটি কোথায় বলেছেন? শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি ছিল, সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি তিনি নিজের উচ্চতা সম্পর্কে ভুলে গেছেন, অথবা তার মুখ থেকে যার যা ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন? অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছে, তার আশেপাশে যারা রয়েছেন, তার মুখ থেকে তো আমরা এই ধরনের মন্তব্য আশা করি না, যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। মানে অনেকে বলেন সহজ সরল মন্তব্য করছেন, আমার কাছে সেগুলো সহজ সরল মন্তব্য নয়, একটু অন্য ধরনের মনে হয়। যাই হোক, এখন এই যে বললেন যে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছিলেন, এই একটি পক্ষ কে? নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মেন করেননি। শেখ হাসিনা যদি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন, কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন, বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন, সেক্ষেত্রেও কি তিনি এই ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে? তর্কের খাতিরে ধরে নিলাম যে সেক্ষেত্রে হয়তো তিনি করতে পারতেন। তার কারণ এর আগে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো যা মুখে আসতেন বলে ফেলতেন, যার সম্পর্কে যেমন ইচ্ছে মন্তব্য তিনি করে ফেলতেন, যেগুলো বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি। যে কথাগুলো আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সারির রাজনৈতিক নেতাদের মন্তব্য করার কথা বা করলেও আমরা মেনে নিতাম, সেই কথাগুলো তিনি সবসময় প্রধানমন্ত্রী আসনে বসে করেছেন। এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথাগুলো বলছেন। এই মন্তব্যটি, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি বা এই কথাটি কোথা থেকে এসেছে? যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনেই তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে। আমি নরেন্দ্র মোদীকে কোনো অবস্থাতেই সমর্থন করছি না, কিন্তু আমি বলছি সবকিছু ডেকোরাম সম্পর্কে। তো এই একটি পক্ষ তাহলে ভারত, তিনি ভারতকে মেন করেই বলেছেন। আমরা শুক্রবার ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, যদিও সেটা আরেকজনে তিনি শেয়ার করেছেন, তিনি সহমত পোষণ করেছেন, বিধায়িত্ব শেয়ার করেছেন।
সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটুকু মানুষ বিশ্লেষণ করছেন যেই পক্ষ, যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে, সেই ক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন। এগুলো এক পক্ষের বিশ্লেষণ। আবার আরেক পক্ষ বলছে যে না, ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পেরেছে। যেটি হোক না কেন, এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক, সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের কথা ট্রাম্প গেলেনি, তার সমর্থন আদায় করতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু, তাহলেও কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করব অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন থেকে, প্রধান উপদেষ্টার পদ থেকে? এর মানে কি দাঁড়ায়? মানেটি এরকম যে এখনও আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, যুক্তরাষ্ট্র ভারতের কথা শোনেনি বিধায় আমরা বিশাল আকারে বেঁচে গেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল, সন্ত্রস্ত ছিল। যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকারের অনেক কিছু ঘুরে যেতে পারে। এরকম বিষয় থাকতে পারে, আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলতে পারে। কিন্তু সেইগুলো কেন এইভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে? এবং এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে, অথবা ভারত যা চাইবে তাই হবে, সেইগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বাংলাদেশে বিনিয়োগ করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে আর এটির মধ্য দিয়ে ট্রাম্পের করার সমর্থনটি বর্তমান সরকার পেয়ে গেল। কোনো কারণ নেই। তারা ব্যবসার জায়গা থেকে ব্যবসা করবে, খুব স্বাভাবিক। তাদের তো আরও নানান এজেন্ডা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ওই বক্তব্যে, অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, আইন বলে কিছু ছিল না, যারা আত্মত্যাগ করেছে, তারা আমাদের একটা নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হওয়ার দায়িত্ব দিয়ে গেছে। খুব ভালো কথা। অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই তামাশায় পরিণত করা হয়েছিল। আওয়ামী লীগ যা ইচ্ছে তাই করছিল, বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কাজ করা হচ্ছিল যে সার্কাস খেলা দেখানো হচ্ছিল, এরকম তো মানুষের মুখে মুখে রটেছিল। কিন্তু মাত্র 6 মাসে কি মানুষ এখন সেগুলো বলছে না? তামাশা কি চলছে না? ঘুষ দুর্নীতি কি সেভাবে বন্ধ হয়েছে? হেলিকপ্টার বিলাসিতা কোনো কোনো উপদেষ্টার আমরা দেখতে পাচ্ছি, হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। অন্তত এই তামাশা তো এর আগে দেখা যায়নি, সেটা তো আমরা দেখছি। বিচার বহির্ভূত হত্যা কি হচ্ছে না? শুরু হয়নি। এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেটি কি তামাশায় পরিণত হয়নি? নিরীহ মানুষজনের কি আটক হচ্ছে না? অথবা শুধুমাত্র একটি দলকে টার্গেট করে এই অপারেশন পরিচালিত হচ্ছে না? এই অপারেশন চলাকালীন সময়ে আমরা দেখছি যে পুলিশকে চেক করছে কোনো একটি পক্ষ। যেখানে পুলিশ অপরাধীদের চেক করবে, বডি সার্চ করবে, সেখানে পুলিশের বডি চেক করা হচ্ছে। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে। এইসব দৃশ্য কি আমাদেরকে দেখতে হচ্ছে না? ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে, বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, সরকার থামাতে পারছে না। এটি কি তামাশা নয়? মানুষ তো বলছে যে দেশে কোনো সরকার নাই। ওই সময়গুলোতে যা চলেছে, মাঝে 2-4 দিন বুলডোজার দিয়ে সারা দেশে যে অরাজকতা শুরু হলো, নৈরাজ্য শুরু হলো, যারা আত্মত্যাগ করেছেন, যাদের আত্মত্যাগের কথা প্রধান উপদেষ্টা তুলে ধরলেন, তাদের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না? তারা কি এই বাংলাদেশ চেয়েছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে? তারা কি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই ধরনের দৃশ্য দেখতে চেয়েছিল? চায়নি তো, তাই না? তাহলে তো অবশ্যই তাদের আত্মার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার কি নিশ্চিত হয়েছে? গণমাধ্যমের অধিকার নিশ্চিত হয়েছে? গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে? সবই সেলফ সেন্সরশিপের মধ্যে চলছে। এবং আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা সমালোচনা করছে সরকারের বিভিন্ন অসঙ্গতি, অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, তাদেরকে তো নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে, নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই কথা শুধু আমি বলছি না, আরো অনেকে বলছেন, অন দ্য রেকর্ড বলছেন। তাহলে তামাশা কি বন্ধ হয়েছে? তিনি বলছেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ আমাদের সমর্থন দিচ্ছে, তাই বিরোধী পক্ষ সুবিধা করতে পারছে না। সারা পৃথিবীর মানুষ প্রথম থেকে সমর্থন দিয়েছিল, এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পর্যায় থেকে বর্তমান সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ
তারা অপারেশন ডেভিল হান্ট নামে যা চলছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে উল্লেখ করেছে এবং মানবাধিকার রক্ষার জন্য সচেতন থাকতে বলেছে সরকারকে। এবং আরও বিভিন্ন জায়গার থেকে যেসব কথাবার্তা উচ্চারিত হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে বা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা যেই আহ্বানগুলো জানাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের আশঙ্কা আতঙ্ক থেকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার ক্ষেত্রে তারা তো বিভিন্ন ধরনের অ্যাপিল করছে মানে তারা আহ্বান জানাচ্ছে। এমনকি যুক্তরাজ্য তো কয়েকদিন আগে সতর্কতা জারি করলো তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে। তাহলে সমর্থনটা কি এমনিতেই জানাবে, নাকি এত কিছু পরেও তারা সমর্থন জানিয়ে যাচ্ছে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে নারী সমাবেশ বিকেলে। গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে ঐক্যবদ্ধ হতে সমাবেশের ডাক দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারীরা। আজ রবিবার বিকেল ৩টায় ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে নারী অধিকার কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলে ধরবেন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাবেন বলে জানা গেছে। সমাবেশে যোগ দিতে সকল নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। পোস্টে বলা হয়েছে, খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ, যাতে তারা একযোগে গণহত্যাকারী হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন। এদিকে অচিরেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। ভারতের গণমাধ্যম এবিপি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হাস্যরসাত্মক মন্তব্য করেন তিনি। এবিপি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল, বাংলাদেশিদের গ্রেপ্তার করতে অপারেশন পেহেচান, নয়ডা থেকে গ্রেপ্তার 10। এই সংবাদ শিরোনামটি শেয়ার করে মোস্তাফিজুর রহমান লিখেন, আলহামদুলিল্লাহ, আশা করছি শেখ হাসিনা অপারেশন পেসানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন তিনি। ভারতের এবিপি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে অপারেশন পেসান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। জুলাই গণ অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়।